একসঙ্গে কখনো আপনারা ২০-২৫টা লুচি বেলে দেখেছেন? বেলন চাকি ছাড়াই। আপনারা কি টুথপেস্টের খালি প্যাকেট ফেলে দেন? ভুল করেও ফেলবেন না। এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই। আমরা যে এই ধরনের বাথরুমে, রান্নাঘরে তাওয়ালে ব্যবহার করি বা কোনো কাপড় ব্যবহার করি হাত মোছার জন্য, বেসিনের পাশে অনেক সময় দেখা যায় করার যে জায়গাটা সেখানে আমরা হ্যাং করে রাখি বা ঝুলিয়ে রাখি, আর সেটা বারবার পড়ে যায়, হাত মুছতে গেলে বারবার ঠিক করতে লাগে। তাই এইভাবে আপনারা তাওয়ালেটার মধ্যে ভাঁজ করে নিন বা ছোট ছোট প্লেট তৈরি করে নিন। এবার আমরা কি করছি, অর্ধেক করে দেখুন এইভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের চুলের গার্ডার আছে, চুলের গার্ডার আমি এইভাবে ভেতর দিক দিয়ে একটু লাগিয়ে দিলাম। তারপর এই ভাঁজটার মধ্যে আমি এখানে নিয়ে নেব বড় একটি সেফটি পিন। সেফটি পিনটাকে আমি ভালো করে টাইট করে এটাকে এইভাবে লাগিয়ে নেব। এবার এটাকে আমরা কি করব, যেখানে আমরা ঝোলাতে চাই, রান্নাঘরে, বেসিনের পাশে বা বাথরুমে, সেই যে কোনো ঝোলানোর জায়গায় আপনারা এই গার্ডারটাকে এইভাবে ঝুলিয়ে রাখুন। আর দেখুন তাহলে এটা কতটা সুন্দর লাগছে দেখতে। হাত মুছতে গেলে বারবার খুলে পড়বে না, আর দেখতেও কিন্তু ভালো লাগবে, বারবার ঠিক করারও প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে এই ধরনের অনেক টুল থাকে। দেখা যায় সমস্যাটা কি হয়, টুল হয়তো ফেটে গেছে বা রং নষ্ট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই ধরনের টুলগুলোকে আমরা আবার ইউজ করতে পারি বেকার ফেলে না দিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি পুরনো গেঞ্জি। গেঞ্জিটাকে কি করছি দেখুন, টুলের ওপরে গেঞ্জিটাকে আমি এইভাবে পরিয়ে দিচ্ছি। এইভাবে আমরা সোজা করে গেঞ্জিটাকে ভালো করে দেখুন পরিয়ে দেব। তারপর আমরা কি করব, গেঞ্জিটাকে এখানে সমেত আমি টুলটাকে উল্টো করে নিলাম। আর গেঞ্জিটার যে নিচের অংশ, এখানে কিন্তু বড় গেঞ্জি নেবেন যদি বড় টুল হয়, ছোট গেঞ্জি নেবেন আপনাদের টুল ছোট হলে। দেখুন কত সুন্দর একটি বাস্কেট তৈরি হয়ে গেল জামা কাপড় রাখার। পুরনো গেঞ্জিটাও ইউজ হয়ে গেল। আর আমাদের বাড়িতে অনেক সময় নোংরা জামা কাপড় আমরা এখানে সেখানে রেখে দিই ধোয়ার জন্য। দেখা যায় যখন ধোবো তখন খোঁজাখুঁজি করতে লাগে, আর এইভাবে রাখলে ঘরও অগোছালো মনে হয়। তাই এই ধরনের নোংরা জামা কাপড়গুলো আমরা যদি এইভাবে বাস্কেটে রেখে দিই, দেখতেও ভালো লাগবে, একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, ঘর গোছানো থাকবে। যখন প্রয়োজন নোংরা জামা কাপড় ধোয়ার সময় এক জায়গায় সব কিছু আমরা পেয়ে যাব। আমরা যে পাত্রের মধ্যে আটা মাখি, দেখবেন সেই পাত্রটা শুকনো হয় বা শুকনো থাকে। শুকনো পাত্রের মধ্যে আটা মাখতে নিলে পাত্রের গায়ে বেশ কিছুটা আটা লেগে যায়, যার কারণে আটাটাও নষ্ট হয়। পাত্রটা পরিষ্কার করতে গেলে অনেকটা সময়ও আমাদের লাগে। তাই আপনারা যে পাত্রের মধ্যে আটা মাখেন, দেখুন আটাতে আমরা নুন কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। আপনারা কি করবেন, নুন আর সামান্য পরিমাণে জল পাত্রের গায়ে এইভাবে লাগিয়ে নিন। এখানে আপনাদের এক্সট্রা করে আটাতে আর নুন দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে নুন জল ভালো করে লাগিয়ে নেওয়ার পর তারপরে আপনারা আপনাদের পরিমাণ মতো আটা বা ময়দা, যেটা দিয়েই আপনারা রুটি মাখবেন, সেটা নিয়ে মেখে নেবেন। তারপর আমি দেখাচ্ছি কতটা সুন্দর পাত্রটা আমাদের পরিষ্কার থাকবে। এই দেখুন আটা মাখার পর দেখতে পাচ্ছেন নামমাত্র হয়তো লেগে রয়েছে পাত্রের মধ্যে। পটল সবজি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। আমরা যখন ছুরি বটি দিয়ে পটলের খোসা ছাড়াই, দেখবেন খোসার মধ্যে অনেকটা পটল কিন্তু নষ্ট হয়, যেটা আমাদের কোনো কাজেই লাগে না। তাই একটি কাজ করবেন আপনারা, দুটো সহজ পদ্ধতি শেয়ার করব। বোতলের ঢাকনা নিয়ে নিন। বোতলের ঢাকনা দিয়ে যদি এইভাবে পটলের খোসা ছাড়ান, একদম পাতলা যে খোসা, খুব সহজেই উঠে আসবে। এইভাবে যদি খোসা ছাড়ান, খোসার মধ্যে একটু পটল নষ্ট হবে না। ভাজা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, এইভাবে ভাজার জন্য খোসা ছাড়াতে পারেন। বা তরকারির জন্য যদি পটল কাটেন, অবশ্যই আলু চুলনি নিয়ে নিন। আলু চুলনি এতটাই পাতলা করে খোসা ছাড়ানো যায় পিলারের সাহায্যে, একটু খোসার মধ্যে পটল আমাদের নষ্ট হয় না। আমাদের বাড়িতে যে এই ধরনের টুথপেস্ট আমরা নিয়ে আসি, টুথপেস্ট আনার পর টুথপেস্টের যে খালি প্যাকেট, এটাকে আমরা ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। টুথপেস্টের খালি প্যাকেট ভুল করেও আপনারা ফেলবেন না। কী কাজে এটাকে আমরা ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে সেলো টেপ থাকে বা ডক্টর টেপ, ডবল টেপ থাকে, যে কোনো একটা কিছু নিয়ে নিন। এইভাবে আমি কিছুটা পরিমাণ ডক্টর টেপ এইভাবে দেখুন কোলগেটের গায়ে যে কোনো একদিকে ভালো করে লাগিয়ে নিলাম। এবার আমাদের বাড়িতে যে রান্নাঘর আছে, রান্নাঘরের যে কোনো দেয়ালে এটাকে আপনারা সেট করে দিন। এটাকে আমাদের খুব ভালো করে রান্নাঘরের দেয়ালে এটাকে লাগিয়ে নিতে হবে। তারপর দেখাবো এটাকে আমরা কি কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্যাস লাইটার ব্যবহার করি, অনেক সময় এখানে সেখানে রাখি, কিচেন স্ল্যাবে জল থাকে তার ওপর রেখে দিই, জল লেগে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আপনারা যে কাজটি করবেন, এইভাবে কোলগেটের খালি প্যাকেটের মধ্যে ভরে রাখুন,
নির্দিষ্ট জায়গায় থাকবে, জল লাগবে না, অনেক বছর একটি গ্যাস লাইটার ব্যবহার করতে। টিপসগুলি আমরা দেখে নিই। লেবু কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। লেবু খাওয়ার পর কি করি, লেবুর যে খোসাটা হয় সেটাকে কিন্তু কোনো কাজেই ব্যবহার করি না। লেবুর খোসাটাকে আমরা ডাস্টবিনে ফেলে দিই। তা লেবুর যে খোসাটা আছে সেটাকে ভুল করেও না আপনারা ফেলবেন না। লেবুর খোসাটাকে এখানে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। লেবুর খোসাটাকে সবার প্রথমে এখানে আমি কাঁচির সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এইভাবে ছোট টুকরো করে কেটে নিতে হবে। লেবুর থেকেও কিন্তু লেবুর খোসার মধ্যে আরও দেখা যায় বেশি পরিমাণে রয়েছে বন্ধুরা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিনস, মিনারেলস। তাই এই লেবুর খোসাটাকে আমরা কিভাবে ব্যবহার করলে এত উপকারিতা গুণ পেতে পারবো। খাওয়ার জলের মধ্যে লেবুর খোসা দিয়ে 2-3 ঘন্টা রেখে দিন। তারপর সেই জলটা যদি খান দেখবেন আপনাদের শরীর ডিঅক্সিফাইড হবে, ভিটামিন মিনারেলের যে অভাব সেটা পূরণ হবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আদা আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, আমাদের হয়তো তরকারিতে আমরা আদা ব্যবহার করি, এমনকি অল্প পরিমাণে হয়তো আমাদের আদার পেস্টের প্রয়োজন। আর অল্প পরিমাণে আদার জন্য মিক্সিতেও পেস্ট করা যায় না, গ্রেটারেও ঘষলে দানা দানা ভাব থাকে। আমাদের বাড়িতে যে এই ধরনের মোটা পলিথিন থাকে, তেলের প্যাকেট বা দুধের প্যাকেট, গ্রেটারের ওপরে দিয়ে নিন। তারপর আদাটাকে ঘষুন। এতে দেখবেন আদাটা টুকরো টুকরো হবে না, একদম পেস্টের মতো তৈরি হবে। আর গ্রেটারও আপনাদের নোংরা হবে না। আপনারা অনেকে ভাবতে পারেন পলিথিন হয়তো ছিঁড়ে যাবে, পলিথিন ছিঁড়বে না, এর ফলে গ্রেটারটা নোংরা হবে। আর মোটা ধরনের পলিথিন নেবেন, দেখুন কত সুন্দর, গ্রেটারও পরিষ্কার, সামান্য পরিমাণ আদাও আমাদের পেস্ট তৈরি হয়ে গেল। আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামা কাপড় থাকে। দেখা যায় জামা কাপড়টা হয়তো কোথাও ফুটো হয়ে গেছে, হয়তো আমরা আর ব্যবহার করি না, বা টেলার্সে নিয়ে গেলে আবার অনেকটা টাকা লাগে। কোনো রকম সেলাই ছাড়াই আপনারা এই জামা কাপড়ের যে ফুটোটা হয়েছে সেটাকে ঠিক করে নিতে পারবেন। সবার প্রথমে কি করব, আমি নিয়ে নেব যে কালারের জামা কাপড় সেই কালারের নেল পালিশ। এবার যেখানে আমাদের ছিদ্রটা হয়েছে সেফটি পিন দিয়ে সেখানকার যে সুতোটা আছে, সুতোটাকে আমরা কি করব, এইভাবে দেখুন বের করে নেব। এইভাবে আপনারা সুতোটাকে কিন্তু খুব ভালো করে সবার প্রথমে বের করে নিন। দেখুন সুতোটাকে এখানে আমি খুব ভালো করে বের করে নেওয়ার পর সুতোটার ওপরে এইভাবে আমি নেল পালিশ দিয়ে দেব। খুব সুন্দর করে মোটা করে নেল পালিশ লাগিয়ে শুকিয়ে নিতে হবে। নেল পালিশটা মোটা হয়ে থাকলে যে ছিদ্রটা হয়েছে সেই ছিদ্রটা সুতোর মধ্যে আটকে কভার হয়ে যাবে, ছিদ্রটা বোঝা যাবে না। আর নেল পালিশ কিন্তু সহজে উঠতেও চায় না জামা কাপড়ের থেকে, অবশ্যই শুকিয়ে ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় আমরা নতুন গৃহিণীতে আমরা কোনো কিছু রান্না করতে গেছি, তেল ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা বুঝতে পারি না। আমাদের বাড়িতে যে কাঠের চামচ, খুন্তি, ডাল ঘুটনি থাকে, তেলের মধ্যে দিয়ে দিন। প্রথমে বাবলস যদি না আসে কিছু সময় অপেক্ষা করে আবার আপনারা দেবেন। এই দেখুন এখন কি পরিমাণে ফেনা উঠতে শুরু করেছে। তেল পারফেক্ট গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য কিংবা লুচি কোনো কিছু ভাজার জন্য। অবশ্যই আইডিয়াটি ট্রাই করে দেখুন। আপনারাও কি সবজির পলিথিন, ফলের পলিথিন ফেলে দেন? ভুল করেও আর ফেলবেন না এই ভিডিওটি দেখার পর। হ্যাঁ বন্ধুরা, এই ধরনের পলিথিন দিয়ে যে আমরা সবজি নিয়ে আসি, ফল নিয়ে আসি, যে পলিথিনগুলো পাই, খুব সুন্দর বাস্কেট তৈরি করে নিতে পারি। এখানে দেখুন আমি 2 কালারের পলিথিন নিয়েছি, কালো কালার, সাদা কালার। সবার প্রথমে কালো কালারের পলিথিনটাকে ভাঁজ করে নিলাম, ছোট টুকরো করে কেটে নিলাম। একইভাবে সাদা কালারের পলিথিনটাকেও আমি ভাঁজ করে নিয়েছি। তারপর এরকম ছোট টুকরো করে পলিথিনটাকে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যে কালারের পলিথিন থাকবে আপনারা সেই কালারের পলিথিন দিয়েই কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন। আর এই ধরনের বাস্কেট অনলাইন থেকে কিনতে গেলে অনেকটা টাকা খরচা হয়। কালো কালারের পলিথিন খুলে নিলাম। একটি পলিথিনের ওপর আরও একটি পলিথিন রাখবো। তারপর ভেতর থেকে পলিথিনটাকে ঢোকালেই খুব সুন্দর গিট হয়ে যায়। আর এই গিটগুলো মজবুত হয়, খোলেও না। 2 কালারের পলিথিনের দড়ি তৈরি হয়ে গেছে। এবার আমি একটি বোতল নিয়ে নিয়েছি, কোল্ড ড্রিঙ্কসের বোতল বা জলের বোতল, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই আপনারা নিতে পারেন। এখানে আমি 2 লিটারের যে কোল্ড ড্রিঙ্কসের বোতল হয় সেটাই নিয়েছি। আর ওপরের অংশটাকে গোল করে আমি এইভাবে এটাকে সমান করে ধীরে ধীরে কেটে নিচ্ছি। এবার আমরা কি করব, এই যে ওপরের অংশটাকে কেটে নিলাম, এটাকে সরু সরু করে আমাদের কেটে নিতে লাগবে। একদম সরু না, ধরুন হাফ ইঞ্চি যেরকম হয়, হাফ ইঞ্চি মতো এইভাবে সরু করে কেটে নিচ্ছি। আর পুরোটাই গোল ঘুরিয়ে আমরা এরকমভাবে সরু সরু করে এটাকে কেটে নিয়েছি। পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব,
এখানে আমি সবার প্রথমে সাদা কালারের পলিথিনটাকে, এই যে বোতলটাকে কেটে নিয়েছি, তার মাঝখানে ঢুকিয়ে দিলাম। তারপর কালো কালারের পলিথিনটাকে এইভাবে ঢুকিয়ে দেব। এবার আমরা কি করব, একটা ঘর সাদা দেব, একটা ঘর কালো, মানে একটা ঘর সাদা ভেতরে যাবে যদি, কালো বাইরে থাকবে। আর কালো ঘর যখন ভেতরে দেব তখন সাদাটা বাইরে থাকবে। ঠিক এরকমভাবেই আমাদের কিন্তু বুনতে হবে, একটা ঘর ভেতরে একটা ঘর বাইরে। এরকমভাবে বুনতে থাকলে খুব সুন্দর একটি ডিজাইন আমাদের ধীরে ধীরে তৈরি হয়ে যাবে। যখন আমরা এটাকে বুনবো খুব টাইট বা খুব ঢেলা করে বুনবো না, মিডিয়ামে রেখে এটাকে আমাদের বুনতে হবে। কিছুটা বোনা হলেই তখন আপনারা ডিজাইনটা ঠিকঠাক মতো বুঝতে পারবেন। এই দেখুন, আমি এখানে একটা লাইন আমার বোনা হয়ে গেছে। এইভাবেই চলুন, আমি আপনাদের বেশ কিছুটা অংশ বুনে তারপর দেখাই। এই দেখুন ডিজাইনটা কীরকম হবে দেখতে পাচ্ছেন। এই যে এক ঘর কালো উঠবে, এক ঘর সাদা, আর দেখতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যে নর্মাল পলিথিন আর কোল্ড ড্রিঙ্কস বা জলের বোতল দিয়ে তৈরি করেছেন, এটাকে দেখে কিন্তু কোনোভাবেই বোঝা যায় না। দেখুন তাহলে এইভাবেই এটাকে আমি খুব ঢেলাও না আবার খুব টাইটও না, মিডিয়াম করেই পুরোটাই বুনে নিচ্ছি। আর এইভাবে আপনারাও কিন্তু মিডিয়াম করেই বুনবেন, তাহলে দেখবেন এটা খুব ঢেলাও হবে না আবার খুব টাইটও হবে না, বোনাটাও সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে। যখন আপনাদের দড়ি মানে পলিথিনের দড়ি শেষ হয়ে যাবে, পলিথিনের দড়িটা কিন্তু একসঙ্গে অনেকটা বেশি পরিমাণে বড় করবেন না, তাহলে কি হবে, বুনতে অসুবিধা হবে, মানে ঘোরাতে অসুবিধা হবে। ছোট করেই বুনবেন। যখন শেষ হয়ে যাবে আবার পলিথিনের টুকরো নিয়ে যেরকমভাবে জুড়িয়ে নিয়েছি প্রথমে দেখিয়েছিলাম, ঠিক সেরকমভাবেই আমাদের এখানে জুড়িয়ে নিতে হবে। এইভাবেই চলুন তাহলে আমি পুরোটা বুনে আপনাদের দেখাই। এই যে দেখুন পুরোটাই বোনা হয়ে গেছে আর কতটা সুন্দর ডিজাইন আমাদের তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমরা কি করব, যে শেষ মাথাটা আছে ভালো করে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পর সরু কিছু নিয়ে নেব, ছুরি নিয়েছি, তারপর ছুরির সাহায্যে এটাকে আমরা এইভাবে ভেতরের দিকটায় ঢুকিয়ে দিচ্ছি, তাহলে এটা আর কোনোভাবেই খুলে যাবে না। এবার যে জয়েন্ট রেখেছিলাম বোতলের ঢাকনার জায়গায়, ছুরি গরম করে সেই জায়গাটা আমি কেটে নিয়েছি, তাহলে এটা যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে বসে থাকবে, পড়ে যাবে না। এবার আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কার্ডবোর্ডটাকে আমি এখানে গোল করে এইভাবে দেখুন কেটে নিচ্ছি। আর গোল করে আমাদের এটাকে এইভাবেই কেটে নিতে হবে। এই দেখুন সুন্দর করে গোল করে আমি কেটে নিলাম। এবার এটাকে দেখুন আমরা কি করব, ভেতরের দিক দিয়ে এইভাবে সেট করে দেব যাতে এটা কোনোভাবেই খুলে না যায়। এর জন্য কি করব, আমি সবার প্রথমে কিছুটা পরিমাণ আঠা কার্ডবোর্ডে লাগিয়ে দেব, কারণ আমরা যদি ফাঁকা রাখি তাহলে কোনো জিনিস রাখলে পড়ে যাবে, তাই অবশ্যই এইভাবে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে কার্ডবোর্ডটাকে, কোনোভাবেই পড়ে যাবে না। এবার আমরা কি করব, এটা আমাদের রেডি হয়ে গেছে। আমি দু কালারের পলিথিন নিয়েছি, কালো আর সাদা। আমরা যেরকমভাবে চুলে বিনুনি করি ঠিক সেরকমভাবেই এখানে আমি বিনুনি তৈরি করে নেব। দুটো বিনুনি এখানে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ওপরের দিকটাতে মানে বোতলে ভালো করে দেখুন আমি এখানে আঠা লাগিয়ে নিলাম, বিনুনির সামনের পেছনের অংশ কেটে নিয়ে এইভাবে ওপরের দিকটা আঠার ওপরে বিনুনিটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। কিছু সময় রাখলেই বিনুনিটা ভালোভাবে আটকে যাবে। নিচের দিকটাতেও আমি এইভাবে একটু আঠা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর যে বিনুনিটা আর একটা রেডি করে নিয়েছি সেটাকে এইভাবে গোল করে ঘুরিয়ে আমি নিচের দিকটাতে লাগিয়ে নিচ্ছি। এক্সট্রা যে পার্ট আছে সেটাকে কেটে আলাদা করে নিচ্ছি। তাহলেই দেখুন কত সুন্দর এখানে বাস্কেট তৈরি হয়ে গেল। বাচ্চাদের পড়ার টেবিলে রাখতে পারেন, পেন্সিল, রাবার, পেন রাখার জন্য, কিংবা আপনারা রান্নাঘরের চামচ রাখার জন্য এটাকে ব্যবহার করতে পারেন, শোকেসে ব্যবহার করতে পারেন, সাজার জিনিস রাখার জন্য। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনাদের বাড়িতেও যে পুরনো পলিথিন আছে, বোতল আছে, সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন। দেখবেন আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটো থাকে, ঢাকনা হয়তো নষ্ট হয়ে গেছে আর কৌটোটাকে কোনো কাজেই আমরা ব্যবহার করি না, তা এই ধরনের কৌটোগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি।
কোথায় কি কাজে এই কৌটোগুলোকে আমরা ইউজ করব। চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে সিঙ্ক থাকে অনেক সময় দেখা যায় সিঙ্কে প্রচুর পরিমাণে জল জমে যায়, আবার আমাদের লোক ডেকে ঠিক করতে লাগে। তো এই ধরনের কৌটো দিয়েই এইভাবে উঁচু নিচু করতে থাকবেন। জলের প্রেশারের কারণে পাইপের মধ্যে যে জমে থাকা নোংরা, সেই নোংরাটা বেগে দেখবেন বেরিয়ে যাবে, মানে প্রেশারের কারণে। এমনকি সিঙ্কের মধ্যে যে জল জমে থাকে সেই জলটাও সরে যাবে। এতে অনেকটা টাকা মানে খরচ করতে হবে না মেকানিক ডেকে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই দেখবেন। পেঁয়াজ আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, কিন্তু রান্নার কাজ ছাড়াও পেঁয়াজ আরও অন্যান্য কাজেও আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা। এখানে দেখুন আমি নিয়েছি একটি চাকু। চাকু দিয়ে পেঁয়াজটাকে আমি এইভাবে ছুরি দিয়ে চারপাশ ঘুরিয়ে কেটে নিচ্ছি। তারপর আমাদের যে পেঁয়াজগুলোকে কেটে নিলাম, এর কিন্তু যে পাটগুলো রয়েছে পাটগুলোকে আলাদা করে নিতে হবে। এইভাবে দেখুন আমি খুলে আলাদা করে নিচ্ছি। এইভাবে আলাদা করে নিলে পেঁয়াজটা সহজে পচে না, নষ্ট হয় না, অনেক দিন ব্যবহার করা যায়। এবার আমি কি করব, সুতো নিয়ে এইভাবে পেঁয়াজের প্রত্যেকটা পাট আমি এখানে সেলাই করে নিচ্ছি। এইভাবে সুতো দিয়েই আমাদের খুব ভালো করে এটাকে সেলাই করে নিতে হবে। ভালো করে সেলাই করা হয়ে গেলে তারপরে আমরা কি করব, রান্নাঘরের যে কোনো জায়গায় ঝুলিয়ে দেব। এতে আরশোলা টিকটিকির উৎপাত আপনারা অনেকটাই কম অনুভব করবেন। মাছ আমরা তো কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। কষ্টকর কি হয় এই ছোটো মাছ কাটা নিয়ে। ছোটো মাছ কাটা সেকেন্ডও সময় লাগবে না, ছুরি কাঁচি বটি কিচ্ছু লাগবে না, কেটে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের মিষ্টির হাঁড়ি, দইয়ের হাঁড়ি থাকে, যেগুলো মাটির হয়, পোড়া মাটির হয়, এই ধরনের হাঁড়ির মধ্যে ছোটো মাছ নিয়ে এইভাবে ঘষতে থাকুন। ছোটো মাছের যে আঁশগুলো সেটা খুব ছোট ছোট, এমনকি সেটা ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে, কাটতেও অনেকটা সময় লাগে। এইভাবে যদি ঘষতে থাকেন ছোট ছোট আঁশগুলো দেখবেন খুব সহজেই উঠে আসবে। এমনকি মাছ কাটতে আপনাদের একদম সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা মাছের আঁশ ছাড়িয়ে মাছের এইভাবে হালকা করে চাপ দিলে পেটের নোংরা, এমনকি ডানা, লেজটা এভাবে ছিঁড়ে নিতে পারবেন। ছুরি বটি কাচের প্রয়োজন পড়বে না। নর্মালভাবে ছুরি বটির থেকে খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে মাছ কেটে নেওয়া যায়। তাছাড়াও আমাদের বাড়িতে যে এই ধরনের চা ছাঁকনি থাকে, এই ধরনের একটি চা ছাঁকনি নিয়ে নিন। এই ধরনের চা ছাঁকনির সাহায্যেও আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি ছোট যে কোনো মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারেন বা কেটে নিতে পারেন। এইভাবেও যদি মাছ কাটেন তাহলেও দেখবেন আপনাদের সময় একেবারেই লাগবে না, খুব তাড়াতাড়ি মাছ কিন্তু কাটা হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। ফ্রিজ আমরা কম বেশি তো প্রত্যেকেই ব্যবহার করে থাকি। ফ্রিজের ব্যবহার করার কারণে দেখা যায় আমরা কিছু কিছু ভুল করি, যার কারণে ইলেকট্রিক বিলের খরচটা প্রত্যেক মাসে অনেকটাই বেশি আসে। কি কি ভুল করি চলুন তাহলে দেখে নিই। অনেক সময় খাবার দাবার রেখে দিই ফ্রিজে, লিকুইড খাবার হোক বা নর্মাল খাবার, এইভাবে রেখে দিলে খোলা রাখলে খাবার ঠান্ডা হতে অনেক সময় লাগে। এতে ফ্রিজকে অনেকটা সময় কাজ করতে লাগে, এতেও কিন্তু ইলেকট্রিক বিলের খরচ বেশি আসে। তাই আপনারা যে কাজটি করবেন এতে ইলেকট্রিক বিলের খরচ কম হবে, আর আপনাদের ফ্রিজ বাজে দুর্গন্ধ হবে না। খাবার দাবার সব সময় ঢেকে রাখার চেষ্টা করবেন। আর অনেক সময় প্রয়োজনেরও বেশি আমরা ফ্রিজের মধ্যে জিনিস রেখে থাকি। যে জিনিস বাইরে রাখলেও ভালো থাকে সেগুলোও ফ্রিজের মধ্যে রাখে। ফ্রিজের মধ্যে যদি বেশি পরিমাণে জিনিস রাখা হয়, ফ্রিজকে বেশি পরিমাণে কাজ করতে হয় খাবার দাবার ঠান্ডা করার জন্য, তাহলেও দেখবেন ইলেকট্রিক বিলের খরচটা কিন্তু অনেকটাই বেশি আসে। অনেক সময় ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত মাত্রায় বরফ জমে যায়, যতটা বরফ প্রয়োজন নয় আমাদের। আর খাবার মানে মাছ মাংস বের করতে গেলে অসুবিধা হয় ডিপ ফ্রিজের মধ্যে। তাই কিছু সময় বন্ধ রেখে আপনারা ফ্রিজটার বরফটা গলিয়ে নিন। তারপর চা ছাঁকনির মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ নুন। ছাঁকনি দিয়ে নুনটা আমি এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে ছড়িয়ে দেবো। ছাঁকনির ব্যবহার করলে কি হয়, নুনটা সব জায়গায় সমান পরিমাণে পড়ে। আর নুন দেওয়ার কারণে অতিরিক্ত মাত্রায় কিন্তু বরফ জমবে না, যতটা প্রয়োজন ততটাই বরফ জমবে। এতে আমাদের ইলেকট্রিক খরচটা অনেকটাই কিন্তু কম হবে। অনেক সময় আরও একটি ছোট্ট টিপস দেখা যায়, এই যে রাবারটা অনেক বছরের পুরনো হয়ে গেলে ঢিলা হয়ে যায়, লিক হয়ে যায়, যার কারণে ফ্রিজের হাওয়া কন্টিনিউ বাইরে বের হতে থাকে। আর কন্টিনিউ বাইরে বের হতে থাকলে ফ্রিজকে বেশি পরিমাণে কাজ করতে লাগে খাবার দাবার ঠান্ডা করার জন্য। তাই আপনারা এইভাবে একটি কাপড় দিয়ে মানে কাগজ বা কাপড় দিয়ে ঢাকনা আটকে দিন। তারপর সেই কাগজটাকে টেনে বের করুন। যদি সহজেই বের হয়ে যায় তাহলে বুঝবেন রাবারটা লুজ হয়ে গেছে, চেঞ্জ করে আনবেন। আর যদি টেনে টেনে বের করতে হয় তাহলে বুঝবেন যে না ঠিক আছে। এইভাবে দেখুন এটা কিন্তু লুজ হয়ে গেছে, চেঞ্জ করতে হবে, তা না হলে ইলেকট্রিকের খরচ বেশি আসবে। অনেক সময় দেখা যায় যে আমরা মাছ ভাজতে নিই, মাছ উল্টাতে গেলে ভেঙে যায়, কড়াইতে লেগে যায়। তাই মাছ ভাজার আগে কড়াইয়ের তেলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিন। নুন দিয়ে খুব ভালো করে এইভাবে তেলটাকে নাড়াচাড়া করুন আর কড়াইয়ের গায়ে তেলটা লাগিয়ে দিন। তারপর যদি আমরা মাছ ভাজতে নিই, মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে কখনোই কড়াইয়ের মধ্যে লেগে ধরবে না, আর ওলট পালট করতে গেলে মাছ ভাঙবে না। ছোট্ট ছোট্ট টিপস
আপনারাও অ্যাপ্লাই করে দেখুন। আশা করছি আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ পারবেন। এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। এখানে আমি গরম জলের ব্যবহার করছি, গরম জলের মধ্যে দিয়ে দিলাম নুন। কি কাজে ব্যবহার করব এই নুন গরম জল চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রাশ দিয়ে আমরা প্রত্যেক দিন দাঁত মেজে থাকি, এই ব্রাশগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জীবাণু বাসা বাঁধতে থাকে। তাই সপ্তাহে একদিন নয় 15 দিনে একদিন গরম জল আর নুনের মধ্যে ব্রাশটাকে আপনারা 10 মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। তারপর 10 মিনিট পর তুলবেন। ব্রাশের মধ্যে যত ব্যাকটেরিয়া জীবাণু আছে খুব সহজেই কিন্তু চলে যাবে। নর্মাল জল দিয়ে 2-3 বার ধুয়ে নিন। রুটি তৈরি করার জন্য বা লুচি তৈরি করার জন্য এখন আর ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের 1 কিলো 2 কিলো মানে সোয়াবিনের প্যাকেট, আটার প্যাকেট থাকে 5 কিলোর, এগুলোকে আপনারা ফেলে দেন। ভুল করেও ফেলবেন না। এই ধরনের ছোটো ছোটো চৌকো করে আমি দেখুন পুরো প্যাকেটটাকেই কেটে নিয়েছি অনেকগুলো। এটা আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো, রোজ রোজ কাটতে হবে না। এবার দেখুন আমি কি করছি, এখানে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তারপর লুচি তৈরি করার লেচি নিয়ে নিচ্ছি। যদি রুটি তৈরি করেন তাহলে শুকনো আটা ছড়িয়ে নেবেন। একটার পর একটা লুচি তৈরি করার লেচি রাখতে থাকবো, আর ওপর থেকে এইভাবে আমি একটি করে পলিথিনের মানে প্যাকেটের অংশ দিয়ে দেব। তারপর কি করব, এখানে কিন্তু আমি একসঙ্গে 10টা লুচি বেলে নিচ্ছি। ওপর থেকে একটি প্লেট নিয়ে নেব, হালকা করে একটু চাপ দেবো। আর লুচি তৈরি করার যে ময়দা বা আটা আমরা একটু নরম করেই মাখি, তাই যদি রুটি তৈরি করেন আটাটা নরম করেই মাখবেন। এইভাবে থালা দিয়ে চাপ দিলেই দেখবেন কত সহজেই এখানে কিন্তু আপনারা লুচি তৈরি করে নিতে পারবেন। একসঙ্গে 10-12টা 15-20টা লুচির বেলাও কোনো রকম ব্যাপার নয় বন্ধুরা। বেলুন চাকিরও কিন্তু প্রয়োজন পড়ে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন কত সহজে এখানে কিন্তু আমি অনেকগুলো লুচি কিন্তু বেলে নিয়েছি। এখানে আমি একসঙ্গে 10টা লুচি বেলে নিয়েছি। তাই ভালো লাগলে ট্রাই করে দেখবেন। অনেক সময় ভাত রান্না করতে গিয়ে আমরা অন্য কোনো কাজে গেলে দেখা যায় ভাতটা বেশি ফুটে যায়, আর বেশি ফুটে গেলে সেই ভাতটা নরম হয়ে যায়। নরম ভাত খেতে কারোই কম বেশি ভালো লাগে না। এরকম যদি সমস্যার মধ্যে পড়েন, ভাতের মধ্যে দিয়ে দিন বরফ দেওয়ার পর, বা আপনারা ফ্রিজের একদম ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। গ্যাসটাকে বন্ধ করে দেবেন। তারপর কি করতে হবে, ভাতের বা ফ্যান বা মার যেটা আছে সেটাকে আমরা কি করব, ঝরিয়ে নেব। এইভাবে আপনাদের নরম ভাত দেখবেন, এই যে বরফ জল বা ঠান্ডা জল ফ্রিজে দেওয়ার কারণে ভাতটা শক্ত হয়ে যাবে আর ঝরঝরে তৈরি হবে। আম আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন আম কাটতে, খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে, এমনকি খোসার সঙ্গে বেশ কিছুটা আমও নষ্ট হয়। তাই আম আপনারা খোসা না ছাড়িয়ে কি করবেন, দেখুন এখানে আমি আমটা সবার প্রথমে বোটার অংশটাকে এইভাবে কেটে নিচ্ছি। তারপর 2 সাইড থেকে আমটার এইভাবে আমি টুকরো বের করে নেব। তারপর কিভাবে আমটাকে কাটবো, সেকেন্ডের মধ্যেই কাটা হয়ে যাবে। আমের পিসগুলোও ভালো হবে। এখানে আমি ছুরি দিয়ে আমটাকে এইভাবে লম্বা লম্বা করে দেখুন কেটে নিচ্ছি। তারপর তার মাঝখান থেকে আমি এইভাবে কেটে নেব, যাতে স্কোয়ার শেপে পিসগুলো আমাদের তৈরি হয়ে যায়। তারপর এখানে আমি নিয়ে নেব চামচ দিয়ে আমরা খুব সহজে এই যে আমের পিসগুলোকে দেখুন এখানে আমি এইভাবে তুলে নিচ্ছি। এইভাবে যদি আমের পিসগুলোকে বের করেন দেখতেও ভালো লাগবে পিসগুলো, এমনকি খোসার মধ্যে আমাদের অনেকটা পরিমাণ আম কিন্তু নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে আমাদের হাত কেটে যায়, হাত দিয়ে আমরা আটা মাখতে পারি না। তখন আমাদের বাড়িতে যে এই ধরনের ডাল ঘুটনি থাকে, সে কাঠের হোক কিংবা স্টিলের, যে কোনো ডাল ঘুটনি আপনারা নিয়ে নেবেন। আটাতে হাত দেওয়ার প্রয়োজন নেই, হাত না লাগিয়ে আটা মেখে নিতে পারবেন। অনেক সময় গরম জল দিয়ে আটা মাখতে গেলে কিছু সময় আমাদের অপেক্ষা করতে লাগে, তাই অপেক্ষা করারও প্রয়োজন নেই। এইভাবে দেখুন আমি গোল গোল ঘুরিয়ে নিচ্ছি, কত সুন্দরভাবে এখানে কিন্তু আমার আটাটা মাখা হয়ে যাচ্ছে। এইভাবে কন্টিনিউ গোল আমাদের ঘোরাতে হবে, তাহলেই দেখবেন হাত না লাগিয়ে পারফেক্টভাবে কিন্তু আপনারা আটাটা মেখে নিতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে এখানে কিন্তু আমার আটাটা বন্ধুরা মাখা হয়ে গেল। এবার যে ডাল ঘুটনির মধ্যে সামান্য আটা লাগা রয়েছে ছাড়িয়ে নেব। ডাল ঘুটনিটাকে 1-2 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখলেই পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে পুরো আটাটা রুটির জন্য। ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি ট্রাই করতে ভুলবেন। ঘুম থেকে উঠে মাটিতে পা রাখলেই দেখবেন অনেকেরই গোড়ালি অসহ্য যন্ত্রণা হয়, এমনকি হাঁটুতে খিঁচ ধরে, ব্যথা হয়। বন্ধুরা এই ব্যথার
কমানোর জন্য আমরা কত ধরনের ওষুধই না খেয়ে থাকি, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, বাতের ব্যথা, এমনকি পিঠে ঘাড়ে প্রচণ্ড ব্যথা, কোমরে ব্যথা। আর এই ব্যথার কমানোর ওষুধের দামটাও বেশি, স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। কিন্তু ঘরোয়া রেমেডিটি একবার ট্রাই করে দেখুন, ব্যথার থেকে আপনারা আরাম পাবেন। সবার প্রথমে যেটা করতে হবে, এখানে আমি একটি টোটকা তৈরি করব। এর জন্য আমি এখানে গ্যাসের ওপর একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল। এখানে আপনারা সরিষার তেলের পরিবর্তে কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের বাড়িতে থাকা অনেকেরই তিলের তেল বা রেড্ডির তেল, যেটাও ব্যথা কমাতে প্রাকৃতিকভাবে ভীষণ সাহায্য করে। তেলের মধ্যে বেশ কিছুটা দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। হলুদ কিন্তু প্রাকৃতিকভাবে ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। এখানে একদম গ্যাসের ফ্লেমটা লো করে নিতে হবে, হাই ফ্লেমে করা যাবে না। এবার আমি কিছুটা পরিমাণ রসুন কুচি আর কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে, রসুন ব্যথা কমাতে প্রত্যেকটা জিনিস ভীষণ উপকারী। দেওয়ার পর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করব যাতে পুড়ে না যায় তেলের মধ্যে থাকা জিনিসগুলো। তাই এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে লো ফ্লেমে। এখানে আমি আরেকটি জিনিস ব্যবহার করব। লেবু খাওয়ার পর আমরা অনেকেই লেবুর খোসাটাকে কোনো কাজেই ব্যবহার করি না, ফেলে দিই। তাই লেবুর খোসা ভুল করেও আপনারা ফেলবেন না। এখানে লেবুর খোসাটা দিয়ে আবারও আমি 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। লেবুর খোসার মধ্যে থাকা ভিটামিন সি, অন্যান্য প্রপার্টি ব্যথা বিষ কমাতে ভীষণ সাহায্য করে। তেলটা কিভাবে বুঝবো রেডি হয়ে গেছে? তেলের কালার চেঞ্জ হয়ে যাবে ধীরে ধীরে। আর দেখবেন প্রথমে অনেক ফেনা থাকবে তেলে, যখন তেলটা পুরোপুরি তৈরি হবে ফেনার পরিমাণ অনেকটাই কমে যাবে। তখনই বুঝতে হবে যে তেলটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। তেলের দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ফেনাটাও অনেকটা কমে এসেছে। এখন তেলটা প্রচণ্ড গরম, কিছুটা পরিমাণ ঠান্ডা করে নিয়ে তেলটাকে আমাদের ব্যবহার করতে হবে। এখানে দেখুন তেলটা আমার কিছুটা ঠান্ডা হয়েছে, আর এটা কিন্তু ঠান্ডা করে ব্যবহার করা যাবে না। যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতেই তেলটা আমরা ব্যবহার করব। এখানে আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে তেলটাকে ছেঁকে নিয়েছি। কারণ এই যে আমরা তেলে ব্যবহার করেছি যে জিনিসগুলো, তার উপকারিতা গুণ কিন্তু তেলের মধ্যে চলে এসছে। তাই এই অবশিষ্ট অংশটাকে আমরা ফেলে দেব। আর এই যে তেলটা তৈরি হয়ে গেল, মানে ম্যাজিকের মতো কাজ করবে ব্যথা কমাতে। পেঁপে পাতা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু আশেপাশে থাকে আর সহজেই পাওয়াও যায়। পেঁপে পাতা আয়ুর্বেদিক শাস্ত্রে ব্যথা কমাতে কিন্তু ভীষণ উপকারী বলে উল্লেখ করা হয়েছে। কিভাবে আমরা পেঁপে পাতাটাকে ব্যবহার করলে আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এমনকি বাতের ব্যথার থেকে খুব সহজেই আরাম পাবো। এর জন্য এখানে একদম টাটকা ফ্রেশ দেখে আমি কিন্তু পেঁপে পাতা নিয়ে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, পেঁপে পাতাটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আগে কিন্তু অবশ্যই পেঁপে পাতাটাকে ভালো করে ধুয়ে নেবেন, কারণ পেঁপে পাতার মধ্যে প্রচুর নোংরা ধুলো ময়লা থাকে। তাই অবশ্যই ভালো করে আমাদের এইভাবে কিন্তু পেঁপে পাতাটাকে ধুয়ে নিতে হবে। এবার এই ছোট টুকরো করে যে পেঁপে পাতাগুলোকে নিয়েছি সেটাকে কি করব, একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে আমি এখানে পেঁপে পাতাটাকে তুলে নেব। পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এই পেঁপে পাতার মধ্যে এবার আমরা দিয়ে দেব 1 থেকে 2 গ্লাস পরিমাণ মতো জল। আর জল দেওয়ার পর পেঁপে পাতাটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব, কারণ পেঁপে পাতার মধ্যে যে উপকারিতা গুণ সেটা যাতে জলে ভালোভাবে মেশে, এর জন্য আমাদের এটাকে খুব ভালো করে কিন্তু 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর, মানে যতটা গরম সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতে এটাকে আমরা অ্যাপ্লাই করব। এখানে দেখুন আমি কি করছি, একটি কাপড় পেঁপে পাতার মধ্যে ভালো করে এইভাবে ডুবিয়ে নিচ্ছি। এবার যেখানে আমাদের ব্যথা, সে হাঁটু ব্যথাই হোক কিংবা কোমর ব্যথা বা মাংসপেশির ব্যথা, ব্যথার জায়গায় পেঁপে পাতার যে জলটা তৈরি করেছি উষ্ণ গরম জল, সেই জলটা দিয়ে আমাদের খুব ভালো করে শেক করে নিতে হবে। শেক করলেও দেখবেন দারুণ আরাম পাওয়া যায় ব্যথার জায়গায়। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে আপনারা এইভাবে গরম শেক করুন। নার্ভ সচল থাকবে, রক্ত চলাচল ভালো হবে, তাহলেও ব্যথা অনেকটাই আপনাদের কমতে সাহায্য করবে।
এইভাবে আমি যেখানেই ব্যথা হোক না কেন ভালো করে সেঁক করে নেবেন। আর এটা কিন্তু আপনারা দিনে দুবার ব্যবহার করবেন, পরপর 2-3 দিন করুন, ব্যথার থেকে আরাম পাবেন। তারপর যে তেলটা তৈরি করে রেখেছি সেই তেলটা দিয়ে আমাদের খুব ভালো করে এইভাবে ডলে ডলে মালিশ করতে হবে। 10 থেকে 15 মিনিট আপনারা দুবেলা করে এইভাবে মালিশ করতে থাকুন। দুবেলা করে যদি এটাকে এইভাবে মালিশ করেন বন্ধুরা, গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের ব্যথা দেখবেন পুরোপুরি চলে যাবে, ব্যথার থেকে কষ্টও পাবেন না। আর এই যে আমাদের যে বয়স্কদের শুধু ব্যথা হয় তা নয়, অল্প বয়সেও ব্যথা দেখা দেয়। এখানে ব্যথার জায়গায় কিন্তু মালিশ করার পর একটি কাপড় আপনারা বেঁধে রাখুন। তারপর অনেক সময় দাঁড়িয়ে রান্না করলে গোড়ালিতে ব্যথা করে, গোড়ালিতে ওই তেলটা যখনই ব্যবহার করবেন গরম করে নেবেন, মানে যতটা গরম সহ্য করতে পারি গরম করে নিয়ে তেলটা দিয়ে মালিশ করতে হবে। 1 ঘন্টা মালিশ করার পর বেঁধে রাখার পর আপনারা আবারও সেই জায়গাটা একটু মালিশ করে নিন। তারপর আমাদের রুটি বেলতে গেলে অনেক সময় অনেকেরই হাতের কবজিতে ব্যথা করে, কবজিতেও সামান্য পরিমাণে তেল দিয়ে আপনারা মালিশ করুন। এত উপকার পাবেন বন্ধুরা, নিজেরাই অবাক হয়ে যাবেন। বিষ ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা অনেক সময় ভিটামিনের অভাবে, ক্যালসিয়ামের অভাবেও হয়। তাই চেষ্টা করবেন সকালের রোদ্রে 1/2 ঘন্টা থাকার। রৌদ্রুর কিন্তু ভালো ভিটামিন ডি এর উৎস, ভিটামিন ডির অভাবে হাড় ভঙ্গুর হয়ে যায়, তাই রোদ্রে থাকার চেষ্টা করুন। ক্যালসিয়ামযুক্ত খাবার খান আর এই ঘরোয়া টোটকা ব্যবহার করুন। ব্যথা কমানোর জন্য ওষুধ খেতে হবে না, দেখবেন ব্যথার থেকে সহজেই আরাম পেয়ে যাবেন।